আজ শুভেন্দু অধিকারীর মুখে শোনা গেল যে মুসলিমরা আমাদের ভোট দেয় না, সেখানে কেন আমরা যাব? মুসলিম এলাকায় কর্মসূচি করবেন না বিজেপি, এমনই এক ইঙ্গিত দিলেন তিনি। না, আমি বলছি তার দলেরই তো সর্বেসর্বা নেতা, দেশের প্রধানমন্ত্রী বলছে সবকা সাথ সবকা বিকাশ। এটা তো আমার কথা নয়। অর্থাৎ সবাইকে নিয়ে গণতন্ত্র উজ্জ্বল, বহু বৈচিত্র্যের মধ্যে মুসলিম জনসংখ্যা, বিশেষ করে পশ্চিমবঙ্গে প্রতি 3টে ভোটার পিছু একজন মুসলিম। সহজ পাটিগণিতের অঙ্কে শুভেন্দু এত পুরনো পলিটিশিয়ান এই ধরনের স্টেটমেন্ট শুনে আমার কোথাও যেন আশ্চর্য লাগে। তিনি কি রাজনীতি ভুলে গেছেন, নাকি এই কি পোলারাইজ খেলা খেলতে গিয়ে তিনি কার্যত নিজের দলটাকে ডুবোচ্ছেন? যেখানে বাস্তব সত্য, পশ্চিমবঙ্গে 125টা বিধানসভা এই মুহূর্তে লিড করে মুসলিমরা, তারা ডিসাইডিং ভোটার। আমি পরিসংখ্যানগুলো দেখালে আরও চমকে যাবেন যে কত মিউনিসিপ্যালিটি, 66টার উপরে মিউনিসিপ্যালিটি ডিসাইড বাই দ্য মুসলিম কমিউনিটি। এই ধ্রুব সত্য পাটিগণিতের অঙ্কের সত্যে আপনি মুসলিম ভোটের সমর্থন ছাড়া আপনি পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসতে পারবেন না। তাহলে সংখ্যাগুরুদের এই ব্যালেন্সিং শিটটা তাই শুভেন্দুই জেনারেট করেছিল। আমি আপনাকে তথ্য বলি, নন্দীগ্রামের উত্তাল গণ আন্দোলন, তখন মমতা ব্যানার্জি রাজনীতির আঙ্গিনায় খুব বেশি নন্দীগ্রামকে তুলতে পারেনি। শুভেন্দু একা লিড করছে নন্দীগ্রাম আন্দোলন। হারমাদ, সিপিএমের হারমাদদের সামনে, লক্ষণ শেঠের বাহিনীর সামনে রুখে দাঁড়াচ্ছেন যান পরোয়া না করে। সেই সময় আমরা 2007-এ ছাত্র নন্দীগ্রাম গিয়েছিলাম। কৃষকদের ঘর পুড়িয়ে দিয়েছে কমরেডরা তাদের ছাত্রদের বই দিতে। আমাদের ঢুকতে দেয়নি, হলদি নদীর ধারে আমাদেরকে দাঁড় করিয়ে দেয়, কমরেডরা ঢুকতে দেয়নি। কিন্তু সেই সময় আমরা দেখেছিলাম যে মুসলিম অধ্যুষিত, ম্যাক্সিমাম মুসলিম অধ্যুষিত নন্দীগ্রামে কোনো মুসলিম পরিবারের ছেলে হলে সেই ছেলের নাম রাখতো তারা শুভেন্দু শেখ, শুভেন্দু ইসলাম। এই যে শুভেন্দু, যে গণ আন্দোলন, হিন্দু মুসলমান নির্বিশেষে গণ আন্দোলনের প্রতিকৃত হয়ে দাঁড়িয়েছিল, ইসলাম মুসলিমদের মনেও জায়গা করে নিয়েছিল, সেই শুভেন্দু যখন এই কথাগুলো বলে তখন হতাশা তৈরি হয় আমার, যে আমি কি রাজনীতির কম বুঝলাম? কারণ শুভেন্দু তো অনেক পুরনো জননেতা। মমতা ব্যানার্জির চেয়েও ক্ষমতায় আসার পরে মমতার থেকেও তার জনসভায় উপচে পড়া ভিড় হতো। এটা তো ব্যস্ত সত্য। তিনি লড়াই করেছেন, কৃষক আন্দোলনটা তিনি সামনের থেকে করেছেন, তাই না? তাহলে এই কারণেই আমি বলছি যে এই কারণেই তার দলের মাথা বলছেন, প্রধানমন্ত্রী বলছেন সবকা সাথ সবকা বিকাশ, তার দলেই রাজ্যের একজন নেতা বলছেন মুসলিমরা আমাদের ভোট দেয় না, তাই আমরা তাদের কাছে যাব না। হাউ ওয়ান্ডার! ভোট দেওয়া না দেওয়াটা তো অনেক কিছু নির্ভর করে আপনি তার কাছে কতটা ভোট চাইতে গেছেন। আরে মুসলিমরা ভোট দেয় না, আপনি মুসলিমদের কাছে ভোট চাইতেই যান না। চাইতে গেলে, সঠিক অ্যাপিল করলে মুসলিমরাও জানে এখানে সরকার একবজ্ঞা সরকার চলছে, একক সংখ্যাগরিষ্ঠ কোনো সরকারই ডেমোক্রেসিতে সঠিক হয় না, জনগণের কথা বলে না। আপনি মুসলিমদের কাছে ভোট চেয়েছেন? আমি বলছি মুসলিমরা ভোট দেয় না। আমি বলছি আপনি কোশ্চেনগুলো শুনুন, আপনি ডায়েরিটা চেক করুন, আপনি কটা দিন মুসলিম এরিয়াতে ভোট দিতে গেছেন, মুসলিমরা আপনাকে ভোট দেয় না। 21-এর নির্বাচনে মুখ্যমন্ত্রী, স্ট্যান্ডিং রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্বাধীনতার পরে কটা মুখ্যমন্ত্রী ভোটে হেরেছে? আপনাকে ভোট দিয়েছে তার একটা বড় অংশ ওখানকার মুসলিম ভোট দিয়েছে আপনাকে। কারণ আমরা জানি নন্দীগ্রামে একটা লার্জেস্ট পপুলেশন মুসলিম, হিন্দুদের থেকে মুসলিম ওখানে বেশি। তাহলে কে বলেছে আপনাকে ভোট দেয় না? আপনাদের দলকে ভোট দেয় না। আপনারা ভোট চান না, গিয়ে আপনারা বিদ্বেষমূলক আইডেন্টিটি পলিটিক্স খেলেন, ধর্ম নিয়ে খেলেন, ফলে তারা ভোট দেবে কেন? তারপরে না ভোট চাইতে যাবেন না, সোনো পাউডার মেখে চ্যানেলে ঘুরবেন, শহরে ফোর্স নিয়ে ঘুরে বেড়াবেন। হতাশাগ্রস্ত এই লোকগুলো শাসক দলের মার খাক, শাসক দল তাদের চাকরি চুরি করে ফেলুক, তাও তার সেখানে গিয়ে ভিড়বে, আর তারপরে দোষ দিবেন যে ওরা ভোট দেয় না। তাহলে আপনি মাদারিহাটে হারলেন কেন? মাদারিহাটে তো আদিবাসী অধ্যুষিত, আদিবাসীরা তো আপনাদের 19-এ উজাড় করে ভোট দিয়েছিল, মুখ ফিরিয়ে নিল কেন? তার মানে আদিবাসীরা আপনাকে ভোট দেয় না, তাহলে আদিবাসী বয়কট মানে কি? আসলে এগুলো অপব্যাখ্যা। নিজের ব্যর্থতাকে ঢাকার জন্য শুভেন্দু এখন এই ধরনের কথাবার্তা বলছে, বা বিজেপির একাধিক নেতা বলছে। মনে রাখবেন, জাতীয়তাবাদী মুসলিমরা এখনও বিজেপিকে ভারতবর্ষের অন্যান্য প্রভিন্সে সবচেয়ে বেশি ভোট দেয়। তার একটা চরম উদাহরণ হচ্ছে, আপনি দেখুন মহারাষ্ট্র, দেখুন মুসলিম এরিয়াগুলো, বহু জায়গায় ইউপিতে একটা লার্জেস্ট পপুলেশন মুসলিম কিন্তু বিজেপিকে ভোট দিয়েছে, দেয়। কিন্তু এখানকার বিজেপি শীত ঘুমে শুয়ে আছেন। শুয়ে থাকুন। গোবদের
অবদের গোবদে আনন্দ। থাকুন, আমরাও এই নিষ্পেষণে থাকি। আপনি বিরোধী হতেও পারলেন না, বিরোধী হওয়ার প্র্যাকটিস করে গেলেন, একদিন বিকল্প বিরোধী চলে আসবে, সেদিন টাটা বাই বাই শুভেন্দুবাবু। 26-এ কি ক্ষমতায় আসতে পারবে বিজেপি? এই বিজেপির ভবিষ্যৎ কি হবে? দেখুন, এগুলো খুব আস্তে বলাই ভালো, নাহলে গাধাও হাসবে। 26-এ বিজেপি রাজ্যের ক্ষমতায় কোন পথে আসবে সেটা অবশ্য আলাদা জিনিস। আমি বলছি সঠিক নির্বাচনের পথে আসলে আমি বলছি ম্যাক্সিমাম 21-এর বিধানসভা ওরা হারবে। লিখে নিন, এই যদি চলতে থাকে বিজেপির, এই যদি আজকে অবস্থা থাকে তার সাংগঠনিক, বিজেপি ম্যাক্সিমাম সিট খোয়াবে। কারণ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, মানুষ হতাশায় ভুগছে। আচ্ছা বলুন, কেন্দ্রের এত এজেন্সিগুলো কাজ করছে, দিনের পর দিন চার্জশিট দিতে পারছে না কেন? দুর্নীতির দায়ে অভিযুক্তদের। মানুষের এটা একটা বড় প্রশ্ন। পলিটিক্যাল সেটিং। আচ্ছা, রাজ্যের বিজেপির নেতারা কয়টা গণ আন্দোলন করেছে? অভয়ের হত্যা, বিজেপি কোথায়? হ্যাঁ, উল্টো সুর গাইছে বিজেপি নেতারা। তারা ওখানে মাওবাদী খুঁজে পাচ্ছেন, কোথাও নকশাল খুঁজে পাচ্ছেন, শহুরে নকশাল খুঁজে পাচ্ছেন, বাম খুঁজে পাচ্ছেন, নিজেদেরকেও ওরা খুঁজে পাচ্ছেন না। এটাই প্রশ্ন। 26-এ এই চলতে থাকলে জামানত খোয়াবে বহু জায়গায় বিজেপি। লিখে নিন আপনি। রাজ্যে জনগণ কিন্তু একটা শক্তিশালী গণতন্ত্রের প্রশ্নে, বহুদলীয় রাজনীতির প্রশ্নে বিজেপিকে এ রাজ্যে কিন্তু একটা ভূমিকায়নের প্রশ্নে ভোট দিয়েছিল। আমরা খেয়াল করে দেখবে 2019 বিজেপির বহু জায়গায় সংগঠনই নেই। নর্থ বেঙ্গল বিশেষ করে আমার বাড়ির এলাকায় বহু এলাকা আছে, এমপি ইলেকশনে বিজেপি জিতেছে, অথচ সেখানে তাদের একটা পার্টি অফিস ছিল না। মানে জনগণের আবেগটা কনসলিডেটেড করেছিল কোন জায়গায়, যে নাও তৃণমূলের বিকল্প আমাদের নিজেদেরই তৈরি করতে হবে। তৃণমূলের ভয়ানক অত্যাচার 2018-তে বলগাহীন সন্ত্রাস করে কার্যত ভোট করতে না দেওয়া পঞ্চায়েত ভোট, মানুষকে কিন্তু এটা ভালোভাবে নেয়নি মানুষ, তাই বিজেপিকে বিকল্প করেছিল। তার জন্য বিজেপি কিন্তু মানুষের কাছে যায়নি। কিন্তু বিজেপি যেটা করেছে, মানুষকে কন্টিনিউয়াস দূরে ঠেলে দিয়েছে, মানুষকে দূরে ঠেলে দিয়েছে। অর্থাৎ জনগণ তোমাকে ভোট দিতে যাচ্ছে, তুমি নিচ্ছ না ভোটটা। এই যে গঠনমূলক বিকল্প হতে না পারা রাজ্যের বিজেপি, তার কতগুলো অ্যাসপেক্টের একটা বড় অ্যাসপেক্ট হচ্ছে তাদের সাংগঠনিক দুর্বলতা যেমন আছে, তেমন আছে একটা লিডার ক্যাডার বেস পার্টি, অর্থাৎ মতাদর্শের উপরে দাঁড়িয়ে থাকা পার্টি, যাদের পেছনে আছে আরএসএসের একটা বড় হাত। সেই সংগঠিত মতাদর্শের ভিত্তিতে গড়ে ওঠা পার্টিতে মতাদর্শের উপরে হামলাটা হয়েছিল 2021-এর নির্বাচনের আগে। তোমরা জানো, এক ঝাঁক তৃণমূল, কংগ্রেস, সিপিএম থেকে বেরিয়ে আসা রাজনীতিতে কার্যত তারা বাধ্য, তাদের কোনো ভূমিকায়ন থাকার কথা নয়, দুর্নীতিগ্রস্ত নেতাদের তারা কিন্তু বিজেপি দলে আশ্রয় দিয়েছিল। জনগণ এটা ভালোভাবে নেয়নি। ইভেন টেট কেলেঙ্কারির জনক বিশ্বজিৎকে বিজেপি কিন্তু ফ্ল্যাগ নিয়েছিল, মানুষ কিন্তু নেয়নি এই দুর্নীতির মুখগুলো। এটা একটা বড় কারণ। দ্বিতীয়, বিজেপির রাজ্য নেতৃত্ব বা কেন্দ্র নেতৃত্ব যাকেই বলো না কেন, তারা কেন্দ্রীয় তদন্ত, এই যে ইডি, সিবিআই, এই তদন্তগুলোকে সাজানো ডালি ভেবে নিয়েছিল, আর হাইকোর্টের রায়কে ধরে নিয়েছিল শক্তির উৎস। আর এই দুটোকে ভরসা করে তারা রুখে দাঁড়াতে চেয়েছিল। কিন্তু একটা জিনিস বাস্তব জানতে হবে, যে দুর্নীতি বলো যাই বলো, আমাদের ভারতবর্ষের মাল্টি পার্টি ডেমোক্রেসিতে স্বাধীনতার পরে যেদিন থেকে আমাদের পথ চলা শুরু হয়েছে, সেদিন থেকে আমাদের রাজনীতি সমাজের রন্ধে রন্ধে ঢুকে গেছে। মানুষ এগুলোকে খুব বেশি দেখে না। মানুষ যেটা দেখে, যে তুমি মানুষের কাছে কতটা পৌঁছতে পেরেছো, তুমি কতটা মানুষের সুখ দুঃখের সাথী হতে পেরেছো। তুমি হাইকোর্ট যাচ্ছ, রাজ্য প্রচুর দুর্নীতি করেছে, তুমি ইডি, সিবিআই যাচ্ছ, এই দুটোকে যদি তুমি ধরে নিয়ে আগামীতে রাজ্যের ক্ষমতায় আসতে চাও, আমি বলবো জনগণ এইটাকে কিন্তু নেবে না। তুমি জনগণের কাছে কতটুকু আছো? গ্রামের মানুষ যারা এই টিভি, ক্যামেরা এইসবের বেশি ধার ধারে না, তাদের দিনান্তে যে তাদের পাশে ন্যূনতম একটা রেশন কার্ড, ন্যূনতম একটা আধার কার্ড, ন্যূনতম একটা জব কার্ড, এই যে 42টা সামাজিক প্রকল্প মমতা ব্যানার্জি যেটা তুলে দিয়েছে, এইগুলো যে মানুষের কাছে কত বড় অক্সিজেন, যেটাকেও পর্যন্ত প্রধান বিরোধী দল বিজেপি ডোল পলিটিক্স বলে চালিয়েছে এতদিন। এখন তারা যেসব রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে বা ক্ষমতায় আছে, এই জুতোতেই পা গলাচ্ছে। এই যে সার্বিক ব্যর্থতা, আরেকটা যেটা বড় কারণ, যে বিজেপির রাজ্য নেতৃত্বের সাথে কেন্দ্র নেতৃত্বের যে একটা দূরত্ব, খেয়াল করে দেখবে কেন্দ্রের নেতৃত্ব অর্থাৎ হেডমাস্টার মশাই, তারা আসেন, 1-2 দিন একটু ভাষণ দেন,
ওরা একটু জেগে ওঠে, রাজ্য নেতৃত্ব চলে যাওয়ার পরে ঘুমিয়ে পড়ে, শীত ঘুমে চলে যায়। এই যে শীত ঘুমে চলে যাওয়া, হঠাৎ অ্যাক্টিভ হয়ে যাওয়া, আবার ঝিমিয়ে পড়া, অর্থাৎ ধারাবাহিকতার অভাব। এই ধারাবাহিকতার অভাব আমি কিন্তু স্পষ্ট দেখি রাজ্যের বিজেপির নেতৃত্বের। আমি কোথাও কোথাও এই কথাটা খুব ব্যবহার করি যে রাজ্যের বিজেপি নেতৃত্ব ছেঁড়া ছাতায় নিজের গা ঢাকতে চাইছেন। এই ছেঁড়া ছাতায় গা ঢাকতে গিয়ে দেখা যাচ্ছে কার্যত ভস্মে ঘি ঢালছেন তারা। ফলে যা হওয়ার হচ্ছে, মানুষ তাদেরকে এখনও বিশ্বাস করছে না। আর ওরা কি ভেবে নিচ্ছে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট দৌড়ে, ইডি সিবিআই দৌড়লেই আমরা এই রাজ্যের ক্ষমতা একদিন চলে আসব। এই যে অবদের গোবদে আনন্দ, বিজেপির রাজ্য নেতৃত্বে অবদের গোবদে আনন্দ। আরেকটা বড় জিনিস হচ্ছে গোষ্ঠী কন্দল। বিজেপির উঁচু লেভেলের নেতৃত্বের ভয়ানক গোষ্ঠী কন্দল, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। একটা দলে ক্ষমতায় আসা দুরস্ত, সংগঠন দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে, সব বুথে এজেন্ট দিতে পারে না ভোটের সময়, মণ্ডল এইটা সেটা যেসব তারা প্রতিশ্রুতি 19-এর ভোটের পরে দিয়েছিল একটাও কিচ্ছু করেনি। তারপরে এখন আবার নতুন ফান্ডা শুরু হয়েছে, এক মিস কল করে হওয়া, তোমার সদস্য নেওয়া। আমি বলছি মতাদর্শগত একটা দল, তারা যদি একটা মানুষকে মিস কল করে করে নিজের দলের সদস্য করে, তাহলে দুদিন পরে সেও মিস করে যাবে দলটাকে। মিস কল, তার সাথে আর কিসের নারীর যোগাযোগ? একটা মিস কল করে সদস্য হতে পারে? তোমার কি মনে হয় একটা পলিটিক্যাল পার্টি সে লিডার বেস থাক, ক্যাডার বেস থাক, এই যে পার্টটা, দলে 3টে মুখ, ক্ষমতায় আসার আগেই কে মুখ্যমন্ত্রী হবে সেটা নিয়ে কোদল। সুকান্ত দিলীপকে মানে না, দিলীপ প্রকাশ্যে সমালোচনা করে, আবার এদের উপরে গিয়ে ভরকেন্দ্র শিফট করার চেষ্টা করে যাচ্ছে কে, মেদিনীপুরের আরেকজন ভূমিপুত্র, তৃণমূল থেকে আসা শুভেন্দু অধিকারী। এই যে ত্রিমুখী লড়াই দলের ভেতরে, যা প্রায়শই বাইরে বেরিয়ে আসে। দুদিন আগেও দিলীপ ঘোষ বলেই দিলেন, আমার সময় এগুলো ছিল না, দল খুব কনসলিডেটেড ছিল, এখন গোষ্ঠী কন্দল। মানে তিনি কাকে ইশারা করলেন? সুকান্ত মজুমদারকে। সুকান্ত আবার ইয়েকে মানেন না, শুভেন্দুকে মানেন না। আপনি দেখুন দিলীপকে, অত পুরনো কর্মী, তার সময় দলটা একটা উৎকর্ষতার লেভেলে গেছিলো, 18-19টা সিট পেয়েছিল এমপি ইলেকশনে, তাকে কোথায় পাঠালো? মেদিনীপুরের বহু বাইরে গিয়ে পাঠিয়ে তাকে হারানো হলো। এটা তো করেছে। এই যে পার্টটা, এই পার্টটাই কিন্তু পরিষ্কার হয়ে গেল রাজ্যের বিজেপি দলটি ক্রাফটেড, ব্যান্ড ক্রাফটেড, ভাবনা চিন্তার একটা অলস্যতায়, ভাবনা চিন্তার একটা মানে কি বলবো, উলঙ্গ একটা দশায় চলছে। এই দলটা শীতঘুমে চলে গেছে। এর তো সংখ্যাতত্ত্বের ভিত্তিতেই এর অস্তিত্ব আছে প্রধান বিরোধী হিসাবে। কার্যত আন্দোলন, গণ আন্দোলন, জনগণের রুজি রোজগার, জনগণের কষ্টের প্রশ্নে তারা শাসক দলের থেকে যোজন দূরে। অধিকাংশ বিজেপির নেতা বিভিন্ন দল থেকে এসেছে, এখন দেখবে 10টা-12টা করে ফোর্স নিয়ে ঘুরে বেড়ায়, চ্যানেলে চ্যানেলে আসে, পাশে বসে, যেন মানে প্রধানমন্ত্রী হয়ে গেছেন। বড় বড় এসইবি করে সেন্ট্রাল ফোর্সের ঘেরাটোপে থাকে। এই যে জনগণের কাছের থেকে দূরে সরে গিয়ে সোনো পাউডার মেখে সন্ধ্যায় সন্ধ্যায় সেন্ট্রাল ফোর্স নিয়ে বিভিন্ন চ্যানেলে বকবক করে যাচ্ছেন, এতে জনগণ কিন্তু এদেরকে তাদের নেতা ভাবে না। জনগণ ভাবে তুমি চুরি করো, চামারি করো, দিন আনতে তুমি আমার একটা অন্তত উপকার করো। যেই কারণে তৃণমূল কিন্তু যোজন এগিয়ে।